কে জিতবে আজকে? একদিকে শক্তিশালী সানরাইজ হায়দ্রাবাদ, অন্যদিকে রাজস্থান রয়্যালস। আইপিএল এর অন্যতম গুরুত্বপূর্ণ খেলা, আইপিএল প্লেঅফসের এলিমিনেটর ম্যাচ। যারা হারবে তারা বাড়ি চলে যাবে। আপনি কার পক্ষে? আপনি কি ভৈরব সূর্যবংশীর পক্ষে নাকি অভিষেক শর্মার পক্ষে? কোন প্লেয়ারটা আজকে সর্বোচ্চ রান করতে পারে, প্লাস কোন প্লেয়ারটা বেশি ছক্কা মারতে পারবে? তারা কিন্তু ছক্কা মারার মেশিন। আজকে কোন দল জয়লাভ করতে পারে? সানরাইজ হায়দ্রাবাদ। এই দলের শক্তি কোন জায়গায়? এই দলের দুর্বলতা কোন জায়গায়? রাজস্থানের শক্তি কোন জায়গায়? রাজস্থানের দুর্বলতা কোন জায়গায়? আজকে টস কোন ধরনের ভূমিকা পালন করতে পারে? খেলা কোন জায়গায়? খেলা কিন্তু নিউ চণ্ডীগড়, যেটা ছিল পাঞ্জাবের হোম গ্রাউন্ড। পাঞ্জাব কিন্তু এই মাটিতে যখন পাঞ্জাব ভালো ফ্লোতে ছিল, তারা কিন্তু এই জায়গায় ভালো খেলতে পারতো। আপনাদের মনে পড়ে কি? পাঞ্জাব কিন্তু এই জায়গায় খুব ইজিলি 200 রান করতে পারতো আগে ব্যাট করে, এমনকি পরে ব্যাট করেও কিন্তু এই মাঠে অনায়াসে 200 করা যেত। এবছর কিন্তু আইপিএলে অনন্য কীর্তি হয়ে গেছে। আপনারা জানেন কি? 70টা ম্যাচের মাঝখানে 47টা ম্যাচে 200-র উপর রান হয়েছে, এমনকি 16টা ম্যাচে 210 বা 220 রানের উপর রান কিন্তু পরে ব্যাট করে চেস ডাউন করা গেছে। তার মানে কি 200 নিলেই যে আপনি নিরাপদ, সেটা কিন্তু আপনি বলতে পারতেছেন না। তবে আজকে কোন দল জয়লাভ করতে পারে, কেন জয়লাভ করতে পারে, সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন। দয়া করে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা এমনকি সহযোগিতা ছাড়া কিন্তু আমি কিন্তু আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে পারবো না। এখন প্রথমে যদি আমরা একটু সানরাইজ হায়দ্রাবাদের দিকে আসি, এটা কিন্তু খুবই মারাত্মক, এমনকি বিস্ফোরক টিম। কারণটা কি? উপরের থেকে যে ধরনের ব্যাটসম্যান আছে, মারাত্মক মানে মারাত্মক। কি কারণে? অভিষেক শর্মা, ট্রাভাসের, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, এই যে 5 জনের নাম বললাম, সবাই কিন্তু দুর্দান্ত ছন্দে আছে। এই কারণে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা টিম। আপনি যদি রান দেখেন ভাই, মাথা নষ্ট হয়ে যাবে। কি কারণে? অভিষেক শর্মা 563 রান, ট্রাভাস হেড 393 রান, ঈশান কিষান 569 রান, হেনরি ক্লাসেন 604 রান, 606 রান। ভাই, অভিষেক শর্মা উপর থেকে যে ধরনের স্টার্ট আনতে পারতেছেন, এমনকি হেনরি ক্লাসেন 4 নম্বরে নেমে 606 রান। আপনি চিন্তা করতে পারতেছেন, একজন 4 নম্বরের ব্যাটসম্যান যদি 600 রান করতে পারে মিডল অর্ডারে, তাহলে এই দলটা কোন ধরনের স্ট্রং। নীতিশ কুমার রেড্ডি ভালো ব্যাটিং করতে পারতেছেন। ভাই, একটা জায়গায় আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই দলটার সাথে গুজরাটের একটু মিল আছে। আপনি খেয়াল করে দেখেন, এই দলের 5টা ব্যাটসম্যানের পরে কিন্তু 2টা ব্যাটসম্যান একটু তুলনামূলকভাবে দুর্বল। কি কারণে? সলিল আরোরা, এমনকি অনিকেত বর্মা, কিংবা আপনি যদি মনে করেন যে অন্য একটা প্লেয়ারের কথা বলেন, রবিচন্দ্রন, এইখানে কিন্তু তারা একটু দুর্বল। কিন্তু কেন জানি উপর থেকে যেহেতু তারা ভালো ব্যাটিং করতে পারতেছে, এই কারণে এই দুর্বলতা কখনোই কিন্তু প্রকাশ পাচ্ছে না। আপনি যদি বোলিং এর প্রসঙ্গে আসেন, এই দলের বোলিং কিন্তু খারাপ না। মনে পড়ে কি আপনাদের, যখন প্রফুলিঙ্গে আর সাকিব হাসান দলের সাথে যুক্ত হলো? কখন যুক্ত হলো? যখন সানরাইজ হায়দ্রাবাদ রাজস্থানের সাথে একটা ম্যাচ খেলতেছিল, যখন রাজস্থান রয়্যালস একটা ম্যাচও হারে নেই, প্রথম 4টা ম্যাচ খেলে 4টা ম্যাচ জয় পেয়েছিল, তখন কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের সাথে এই দলের খেলা ছিল। তখন কিন্তু এই 2টা বলের আবির্ভাব হয়। তারা কিন্তু এমনভাবে এই দলটাকে সয় দিছিল, মানে খুবই লজ্জাজনক ভাবে। আগে ব্যাটিং করে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ 216 করতে পেরেছিল। মনে পড়ে কি? যেখানে অভিষেক শর্মা প্রথম বলে আউট হয়ে গেছিল, ওই খেলায় 18 বলে 18 করে ট্রাভাসেরও আউট হয়ে গেছিল, কিন্তু তারা কোনো রকমে 216 করতে পেরেছিল। মনে হচ্ছিল আজকে ভৈরব সূর্যবংশী ভালো কিছু করতে পারবে, কিন্তু যখনই প্রফুলিঙ্গে বল করতে আসলো, একেবারে 3 উইকেট ফেলাই দিল। এমনকি 3 ওভারের মাঝখানে তাদের 5 উইকেট নেই, 9 রানে 5 উইকেট নেই। মনে পড়ে কি আপনাদের? ওই খেলায় কিন্তু 57 রানের ব্যবধানে রাজস্থান রয়্যালস কিন্তু হারছে। এমনকি এর পরবর্তীতেও কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের সাথে তাদের একটা খেলা হয়েছে। ওই খেলাতে রাজস্থান রয়্যালস আগে ব্যাটিং করে 228 করতে পেরেছিল, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ 18.3 ওভারে ওই খেলাটাকে কিন্তু জয় করে নেয়। কারণটা কি? ওই খেলাতে ঈশান কিষানের 74 রান ছিল, অভিষেক শর্মা 57 রান ছিল, নীতিশ কুমার রেড্ডির 36 রান ছিল, এমনকি হেনরি ক্লাসেনের 12 রান ছিল। সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি ছিল? ভৈরব সূর্যবংশীর একটা সেঞ্চুরি ছিল ওই খেলায়, 103 রান তিনি করতে পেরেছিলেন, কিন্তু তারা কিন্তু ব্যাটসটা জয়লাভ করতে পারেনি। এটা কিন্তু একটা ব্যাড। এটা থেকে কি প্রমাণিত হচ্ছে? যে রাজস্থান কিন্তু ভালোই ব্যাট করতে পারে, কিন্তু তাদের বোলিং কিন্তু দুর্বল। অন্যদিকে আপনি যদি এখন রাজস্থান টিমের দিকে আসেন, রাজস্থান কিন্তু মারাত্মক ব্যাটিং লাইন আপনি আছে। কি কারণে? তাদের যে ধরনের দেশি ব্যাটসম্যান আছে, ভৈরব সূর্যবংশী, তিনি প্রত্যেকটা যে ধরনের ছন্দে আছেন, তার রান কিন্তু কম না। আপনি যদি খেয়াল করে দেখেন, 583 রান। ভাই, যে ছন্দে তিনি ব্যাটিং করতে পারতেছেন, এবছর আইপিএল এর সর্বোচ্চ স্ট্রাইক রেট তার দখলে, এমনকি তিনি সর্বোচ্চ ছক্কা মারতে পারছেন। তিনি যদি গত ম্যাচে কয়েকটা ছক্কা মারতে পারতেন, তাহলে ক্রিস গেলের রেকর্ড তিনি ভেঙে ফেলতে পারতেন। কারণ কি? ক্রিস গেল 14টা ম্যাচ খেলে 59টা ছক্কা মারতে পারছেন, এই বাচ্চা ছেলে 53টা ছক্কা মারতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের ছন্দে আছেন। তিনি যদি আজকে খেলতে পারেন, যে কোনো বোলিং লাইনআপকে তিনি ধ্বংস করে দিতে পারবেন। তার পার্টনার জয়সওয়াল মারাত্মক ফর্মে আছেন। 3 নম্বরে ধ্রুব জুরেল, এই প্লেয়ারটার কাছে কিন্তু রান আছে 460-এর উপর রান আছে। সুতরাং বুঝতেই পারতেছেন। কিন্তু রায়ান পরাগ, এই প্লেয়ারটাকে নিয়ে কি বলবেন? গত ম্যাচে তিনি যে ধরনের ক্যাপ্টেন্সি করছেন, মারাত্মক মানে মারাত্মক। হ্যাঁ, আপনি যদি বলেন অ্যাজ এ ব্যাটসম্যান, আমি কখনোই তাকে হাইলি রেটেড দিব না। কি কারণে? প্রথম 8 ম্যাচে তার রান ছিল মাত্র 88 রান, কিন্তু এরপরে তিনি একটা ম্যাচে 90 করতে পারছেন, একটা ম্যাচে 50 করতে পারছেন। তিনি মোটামুটি ছন্দে ফেরত চলে আসছেন। কিন্তু গত ম্যাচে যেখানে মুম্বাইয়ের সাথে ডু অর ডাই ম্যাচ ছিল, তিনি যে ক্যাপ্টেন্সির পরিচয় দিয়েছেন, কি কারণে? প্রথমত যখন তারা ব্যাটিং করতেছিল, আপনি খেয়াল করে দেখেন, রবীন্দ্র জাদেজাকে পুল করে রাখছে, তিনি কিন্তু তাকে ইচ্ছে করে আগে নামাইতে পারতেন, কিন্তু নামান নাই। কাকে নামাইছিলেন? জফরা আর্চার। জফরা আর্চার কিন্তু ব্যাট করে ভালো রান করতে পারছে। এমনকি যখন ক্রুশাল মোমেন্টে হার্দিক পান্ডিয়া
অপর প্রান্ত থেকে 4 ছক্কা মারতেছে, ওই সময় কিন্তু যদি কোনো কারণে একটা ওভার বাকি ছিল জফরা আর্চারের, তিনি কিন্তু সঠিক সময় জফরা আর্চারকে আনছেন। এমনকি হার্দিক পান্ডে একটা বাজে শট খেলছেন, একটা ক্যাচ আউট হয়ে গেছেন, খেলা কিন্তু ঘুরে গেছে। এমনকি তারা কিন্তু আজকে প্লেঅফসের জন্য প্রস্তুত হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন ক্যাপ্টেন্সি ম্যাটার করতেছে। 4 নম্বরে যদি হয়ে যাচ্ছে, 5 নম্বরে ডেভন ফেরোরা, 6 নম্বরে ধানুষ সানাকা, এই দুইটা প্লেয়ার যদি আজকে ভালো করতে পারে, আপনি খেয়াল করে থাকেন ডেভন ফেরোরা খুবই বিধ্বংসী ব্যাটসম্যান। এখন তার প্রতি কিন্তু আজকে সবাই কিন্তু তাকিয়ে থাকবে যে একটা বিধ্বংসী ইনিংস দেখার জন্য। এমনকি ধানুষ সানাকা শ্রীলঙ্কার ড্যাশিক ক্যাপ্টেন ছিল, তিনি কিন্তু ভালো 4 ছক্কা মারতে পারেন। গত বছর আমরা দেখছিলাম তিনি ভালোই খেলতেছিলেন, কিন্তু দুঃখজনকভাবে তিনি রান আউট হয়ে গেছেন। আজকে যেন ওই ধরনের কোনো ঘটনা না ঘটে, আমরা সবাই কিন্তু ওইদিকে তাকায় থাকবো। 7 নম্বর পজিশনে আপনি খেলাতে পারতেছেন শুভম দুবে, কিংবা আপনি খেলাতে পারতেছেন রবীন্দ্র জাদেজাকে। হ্যাঁ, শুভম দুবেকে আপনি খেলাতে পারবেন, হয়তো বা ইম্প্যাক্ট সাব হিসেবে শুভম দুবে খেলতে পারবেন। 8, 9, 10, 11 যখনই আপনি বলারের প্রসঙ্গে আসবেন, 8 নম্বরে অবশ্যই কিন্তু জফরা আর্চার চলে আসবে। জফরা আর্চার ভাই এই বছর যে ধরনের বোলিং করতে পারতেছেন, সর্বোচ্চ উইকেট কিন্তু বর্তমানে রাজস্থানের পক্ষ থেকে এই প্লেয়ারের প্রতি আছে। জফরা আর্চার কিন্তু মারাত্মক বোলিং করতে পারতেছেন, তার কাছে 21টা উইকেট আছে। আপনি বুঝতে পারতেছেন একটা বলারের কাছে যদি 21টা উইকেট থাকে, এমনকি তার যে স্পেল, প্রত্যেকটা স্পেলে যেন আপনি দেখতে পাবেন আগুনের গোলা। প্রত্যেকদিন যেন তিনি বল করতেছেন 145, 148, 150, 152 এই গতিতে বল করতে পারতেছেন। এমনকি তার পার্টনার আপনি যদি খেয়াল করে দেখেন নন্দী বার্গার, এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত ছন্দে আছেন। যখন দুই প্রান্ত থেকে আগুন ছড়া হয় না, তখন কিন্তু বিপক্ষ দল কিন্তু একটু চাপে পড়ার সম্ভাবনা থাকে। ব্রিজেশ শর্মা, তাকে কিন্তু আপনি বাদ দিতে পারতেছেন না, এই প্লেয়ারটা কিন্তু ভালো বোলিং করতে পারতেছেন। আপনি খেয়াল করে দেখেন ব্রিজেশ শর্মার কারণে সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে তাদেরকে বেঞ্চে বসে থাকতে হচ্ছে। যদি বেঞ্চে থাকার কথা বলেন, ইয়াশরাজ পুনে, তার কারণে কিন্তু রবি বিষ্ণুই বেঞ্চে বসে আছে। কারণ তার যে হাইট 6.5 ইঞ্চি, এই কারণে তিনি পিচ থেকে যে একটা এক্সট্রা বাউন্স পান, স্পিন বলার মারাত্মক বোলিং করতে পারতেছেন। আপনি বোলিং এর কথা যদি বলেন, ব্যাটিং এর কথা যদি বলেন, রাজস্থান একটা ব্যালেন্স টিম। কি কারণে আপনি খেয়াল করে দেখেন ধানুষ সানাকা অলরাউন্ডার, রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার, এরপরে 4 জন প্রিমিয়াম বলার। আপনি 11-এর মাঝখানে 6 জন বলার আপনি খুঁজে পাচ্ছেন। ইম্প্যাক্ট সাব হিসেবে যদি আপনি মনে করেন যে না আরো বলারের প্রয়োজন, আপনি তুষার দেশপান্ডেকে খেলাতে পারতেছেন। এমনকি আপনি খেলাতে পারতেছেন শুভম দুবে, কিংবা যদি মনে করেন সন্দীপ শর্মা। আপনার ব্যাটিং কিন্তু ভালো, বোলিং কিন্তু ভালো। অন্যদিকে যখনই আপনি সানরাইজ হায়দ্রাবাদের বোলিং এর কথা বলবেন, এই দলের বোলিং কিন্তু ভাই খারাপ না। একটা সময় মনে হচ্ছিল এই দলের কাছে বোলিং নাই, যখন প্রবল হিঙ্গে আর সাকিব হাসান আসলো দলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। কিন্তু এর আগে যখনই জয়দীপ উনাদকাত, এমনকি হার্ষিত প্যাটেল ছিল, তারা কিন্তু দলটাকে একদম ডুবাই ফেলতেছিল। কারণ কি আপনি জানতেছেন যে স্লো বল আসবে, স্লো বল আসবে, ব্যাটসম্যান একদম কথা নিয়ে রেডি হয়ে আছে যে আমি এই বলে 4 মারবো, ছক্কা মারবো। তো মানে কি প্রেডিকশন করা যাইতেছে যে আপনি এই বলে ছক্কে মারবেন। তো আপনি যখনই এই ধরনের প্রস্তুতি নিয়ে থাকবেন, তখন কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। তো এখন দেখেন দলের মাঝখানে কোন ধরনের পরিবর্তন আসলো, যখন প্যাট কামিন্স দলের সাথে যুক্ত হয়ে গেল, তিনি কিন্তু এখন নতুন বল করতে পারতেছেন। কি কারণে আপনি জানেন যে নিচে বল করার জন্য বা ডেড বোলিং করার জন্য ঈশান মালিঙ্গ আছে। ঈশান মালিঙ্গের কাছে কিন্তু 19টা উইকেট আছে, তিনি কিন্তু ডেড দি বলার ভাই, তিনি কিন্তু উপরে বল করতে পারতেছেন, নিচের দিকে লাস্টের দিকে 2টা ওভার খুবই ভালো বোলিং করতে পারতেছেন। এমনকি তিনি উইকেট নিতে পারতেছেন। সেই সাথে সাকিব হাসানের সম্ভবত 15টা উইকেট আছে। সাকিব হাসান যখনই দলের সাথে যুক্ত হয়ে গেছেন, তিনি কিন্তু দলটাকে নতুন মাত্রায় নিয়ে গেছেন। শিবাং কুমার ভালো বোলিং করতে পারতেছেন। এমনকি আপনি যদি ইচ্ছা করেন ইম্প্যাক্ট সাব হিসেবে কিন্তু আপনি অনিকেত বর্মাকে খেলাতে পারতেছেন, প্রফুল হিংকে খেলাতে পারতেছেন, কিংবা হার্ষদীপকে খেলাতে পারতেছেন। এমনকি নীতিশ কুমার রেড্ডিও কিন্তু আপনাকে বল করে সুযোগ করে দিচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন দল কিন্তু খারাপ না। এখন আজকে খেলা হবে টপে, মানে কোন জায়গায়, মানে ব্যাটিং এ খেলা হবে। ভুবনেশ্বর বক্সী, ধ্রুব জুরেল, রায়ান পরাগ, জ্যাসওয়াল, ডেভন ফেরোরা, এমনকি ধানুষ সানাকা, এই যে 6 জন। আর ওইখান থেকে অভিষেক শর্মা, ট্রাভিস, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, এই 6 জনের সাথে এই 5 জনের মারাত্মক আজকে যুদ্ধ হবে। উপর থেকে যারা আজকে ভালো করতে পারবে তারাই আজকে জয় পেতে পারে। খেলা কোন জায়গায় হবে জানেন? পাওয়ার প্লের মাঝখানে। যারা পাওয়ার প্লেতে 6 ওভারের মাঝখানে খেলাটাকে গ্র্যাব করে নিতে পারবে, তারাই আজকে সামনে থেকে এগিয়ে যাবে। হয়তোবা পাওয়ার প্লের মাঝখানে যদি কোনো একটা দল 70 থেকে 80 করতে পারে, তারা একটু আগে যাবে। আবার যদি মনে করেন না পাওয়ার প্লের মাঝখানে 2 থেকে 3 উইকেট পড়ে যেতে পারে, তখন কিন্তু একটা দল বিপদে পড়ে যেতে পারে। সেটা রাজস্থান হতে পারে, সেটা সানরাইজ হায়দ্রাবাদ হতে পারে। কি কারণে? যদি মনে করেন জফরা আর্চার উপর থেকে যদি সানরাইজ হায়দ্রাবাদের অভিষেক শর্মা, ট্রাভিসের, ঈশান কিষানের মাঝখান থেকে 2টা উইকেট যদি টপ করে উনি ফেলে দিতে পারেন, তাহলে কিন্তু সানরাইজ বিপদে। অন্যদিকে সেম জিনিসটা যদি প্যাট কামিন্স, ঈশান মালিঙ্গা যদি করতে পারে, ভুবনেশ্বর বংশী, জ্যাসওয়াল, ধ্রুব জুরেল তাদেরকে যদি আউট করে দিতে পারে, তাহলে কিন্তু এই জায়গাতেও কিন্তু একটা ফাটল দেখা যেতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন টপ অর্ডার খেলা হবে আজকে, ব্যাটিং এর যুদ্ধ হবে আজকে। 2 দলের মাঝখানে এই ধরনের মহারতী আছে, মারাত্মক। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আজকে ভুবনেশ্বর বংশী ভালো খেলবে নাকি অভিষেক শর্মা ভালো খেলবে। তারা কিন্তু ক্রাউড পোলার। আপনি যত কথাই বলেন, এখন কিন্তু মানুষ টিভি দেখে তাদের খেলা দেখার জন্য। কারণটা কি? একটা সময় আমরা সচিনের খেলা দেখার জন্য টিভি ছেড়ে বসে থাকতাম। এখন কিন্তু নতুন এই বাচ্চা ছেলেগুলা এই ধরনের উত্তেজনা তৈরি করে ফেলছে খেলার মাঝখানে। এখন কিন্তু আমরা তাদের খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি। খেয়াল করে দেখেন এবারে যে আইপিএলে আপনি একমাত্র বিরাট কোহলিকে আপনি খুঁজে পাবেন, অন্যদিকে ভুবনেশ্বর বংশীকে খুঁজে পাবেন, অন্য কোনো তারকাই নেই।
একটা সময় ধোনি ছিলেন, রোহিত শর্মা ছিলেন, কিন্তু তারা কিন্তু এখন লাইমলাইট থেকে দূরে সরে গেছে। এখন আজকের ম্যাচটা কারো জলাপ করতে পারে, টস এমন একটা ভূমিকা আজকে পালন করতে পারে যেটা বলার বাইরে। যারা আজকে টস জলাপ করবে তাদের পাল্লা কিন্তু এমনিতেই 50% ভারী থাকবে, কিন্তু বড় ম্যাচে রান কিন্তু ম্যাটার করে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকে এই জিনিসটা বলতেছি, যদি আজকে কোনো দল আগে ব্যাট করে 210 220 রান করতে পারে, তারা যদি একটু বুঝে শুনে বলটা করতে পারে পরবর্তীতে, তখন কিন্তু তাদের জয়ের পাল্লা ভারী থাকতে পারে। কিন্তু আবার যখনই পরবর্তীতে যারা চেস করতে নামবে তারা যদি মনে করে যে না আমরা একটু ফিয়ারলেস ক্রিকেট খেলবো, আর যদি ব্যাটে বল লাগা যায়, আবার যদি 70-80 রান করতে পারে, তখন কিন্তু ইজিলি কিন্তু 210-20 রান কিন্তু এখন চেস হয়ে যাচ্ছে। আমি কিন্তু বলছি 2026 বিশ্বকাপে, 2026 আইপিএলে 70টা ম্যাচের মাঝখানে কিন্তু 46টা ম্যাচে 200 করা গেছে, এমনকি 16টা ম্যাচে পরে ব্যাট করে ওইটা চেস রান করা গেছে। সুতরাং বুঝতে পারছেন 200 নিলেই যে আপনি সেফ, সেটা কিন্তু আপনি বলতে পারতেছেন না। তবে আজকে কোন দলের পাল্লা ভারী, দুটো দলকে যদি আপনি পাশাপাশি রাখেন, সবাই কিন্তু বলবে যে সানরাইজ হায়দ্রাবাদের পাল্লা ভারী। কারণটা কি, তারা উপর থেকে যে ধরনের খেলা খেলতে পারতেছে, এমনকি নিচের দিকে বলিং কিন্তু তাদের ভালো, অ্যাজ এ টিম তারা ভালো খেলতে পারতেছে। এই কারণে কিন্তু তাদের প্রতি একটু এক্সট্রা ভরসা রাখা যাচ্ছে। কারণ কি, একজন যদি ফেল হয়, অন্য ব্যাটসম্যান কিন্তু ভালো খেলতে পারতেছে। অন্যদিকে যদি ভৈরব সর্বশেষ ফেল হয়ে যায়, জয়সওয়াল ফেল হয়ে যায়, ওই দিন কিন্তু ওই দলটার প্রতি ওই ধরনের ফেথ কিন্তু রাখা যাচ্ছে না। এই কারণে কিন্তু মনে করেন যে হায়দ্রাবাদের পাল্লা ভারী। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার নতুন গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।